নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনেও দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে এফআইআই তাদের শেয়ার বিক্রি করেছে। আজকের দিনে 1263 কোটি টাকার শেয়ার এফআইআই বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই 3041 কোটি টাকার শেয়ার কিনেছে। এরপরে আমেরিকান মার্কেট দেখে নেব। আমেরিকান মার্কেট ডাউ জোন্স দেখতে পাচ্ছেন শুরুর দিকে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে এবং তারপরে আস্তে আস্তে অনেকটাই নেমেছিল এবং সেইখান থেকে যদি দেখেন এখন অনেকটাই রিকভার করে গেছে। এখন যদি বটম লেভেল থেকে দেখেন প্রায় 0.36% ওপরে চলছে। এরপরে যদি নাসড্যাক কম্পোজাইট দেখি, নাসড্যাক কম্পোজাইট দেখতে পাচ্ছেন এখন 0.5% নিচে ট্রেড করছে এবং এটাও যদি দেখেন এটাও বটম লেভেল থেকে প্রায় 1%-এর কাছাকাছি রিকভার করে গেছে। আর এই যে আমেরিকান মার্কেট করেছে এর পেছনে এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে সেটাই কাজ করছে। এরপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটের এডিআর গুলো দেখে নেবো। ইনফোসিসের এডিআর দেখতে পাচ্ছেন একদম বর্ডারে ট্রেড করছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 3%-এর কাছাকাছি পড়েছে। তারপর উইপ্রোর এডিআর এটা 0.5% নিচে চলছে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 1.5%-এর নিচে ট্রেড করছে। ডক্টর রেড্ডি ল্যাব এটা 2% পর্যন্ত পড়েছে। মেঘমাই ট্রিপ পড়েছে 0.31% এবং যাত্রা অনলাইন এর যে ট্রেডিং সেটা আজকে বন্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে এই যাত্রা অনলাইন এই স্টকটা প্রায় 6%-এর কাছাকাছি পড়েছিল। এরপরে চীনের কিছু কোম্পানি যদি দেখেন এই অ্যাবিক চেংদু এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন 11%-এর ওপরে বেড়েছে। তারপরে এই একই সেগমেন্টে কাজ করা বিভিন্ন কোম্পানি এই অ্যাবিক জিয়ান এইটা দেখতে পাচ্ছেন 1.5%-এর ওপরে বেড়েছে। তারপরে এইসিসি এভিয়েশন এইটা 0.31% বেড়েছে। তারপরে যদি দেখেন চায়না অ্যাভয়নিক্স এটা 1%-এর ওপরে বেড়ে বন্ধ হয়েছে। তারপর যদি দেখেন এই জ্যাংসি হংদু এইটা দেখতে পাচ্ছেন 3.5%-এর কাছাকাছি বেড়েছে। তো চীনের এই কোম্পানিগুলো আজকে কেন ভালো পারফর্ম করেছে? আজকে তো দেখলেন গ্লোবাল মার্কেটই খারাপ পারফর্ম করেছে, কারণ চীনের এই কোম্পানিগুলো ডিফেন্স সেগমেন্টে কাজ করে থাকে। আর এই ইরান এবং ইসরায়েল এদের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে, এই যে ইসরায়েল একে সামরিক সাহায্য করবে আমেরিকা এবং উল্টো দিকে এই যে ইরান রয়েছে একে সামরিক সাহায্য করবে এই চীন। এর ফলে চীনের যে ডিফেন্সের এক্সপোর্ট সেটা বাড়বে এবং রেভিনিউ বাড়বে। সেই কারণে চীনের যে ডিফেন্স কোম্পানিগুলো সেইগুলো ভালো পারফর্ম করেছে। এরপরে জুবিল্যান্ট গ্রুপের কিছু কোম্পানিতে আজকে ব্লক ডিল হয়েছে। তো কোম্পানিগুলো কিরকম পারফর্ম করেছে চলুন একটু দেখে নিই। আর আজকে জুবিল্যান্ট গ্রুপের 3টে কোম্পানিতেই ব্লক ডিল হয়েছে এবং যদি দেখেন প্রতিটা ব্লক ডিল এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে অনেকটা নিচেই হয়েছে। কিন্তু যদি দেখেন সেইখানে দেখুন এই জুবিল্যান্ট ফার্মোভা এটা তো 3% পর্যন্ত পড়ে বন্ধ হয়েছে, কিন্তু অন্যগুলো যদি দেখেন এই দেখুন জুবিল্যান্ট ফুড ওয়ার্কস লিমিটেড এইটা 2%-এর উপরে বেড়েছে এবং এই জুবিল্যান্ট ইনগ্রেভিয়া এটা 15%-এর উপরে বেড়েছে। তবে প্রতিটা কোম্পানি যে ফ্লোর প্রাইস সেটা অনেকটা নিচেই রাখা হয়েছিল। এইখানে যদি দেখেন এই দেখুন এই যে জুবিল্যান্ট ফুড ওয়ার্কস এর 1.06 কোটি শেয়ার হাত বদল হয়েছে, যার মূল্য 702 কোটি এবং এর যে ফ্লোর প্রাইস সেটা রাখা হয়েছিল 662 টাকা পার শেয়ার। কিন্তু সেইখানে দেখতে পাচ্ছেন জুবিল্যান্ট ফুড ওয়ার্কস এই স্টকটা অনেকটা ওপরে ট্রেড করেছে। তারপরে যদি দেখেন জুবিল্যান্ট ইনগ্রেভিয়া এর 667 কোটি মূল্যের শেয়ার হাত বদল হয়েছে, যার ফ্লোর প্রাইস রাখা হয়েছিল 676 পার শেয়ার। কিন্তু যদি দেখেন এই স্টকটা এর অনেক উপরেই ট্রেড করেছে। এই জুবিল্যান্ট ইনগ্রেভিয়া দেখতে পাচ্ছেন 15%-এর উপরে বেড়ে বন্ধ হয়েছে। আর জুবিল্যান্ট ফার্মোভা এই স্টকটাতেও ব্লক ডিল হয়েছে, যার ফ্লোর প্রাইস রাখা হয়েছিল 1013 টাকা পার শেয়ার। আর এই জুবিল্যান্ট ফার্মোভা দেখতে পাচ্ছেন সেই 1013-এর কাছে আসেনি, প্রায় 1092-তেই বন্ধ হয়েছে। মানে ফ্লোর প্রাইস অনেকটা নিচে রাখা সত্ত্বেও স্টকগুলোর যে প্রাইস সেগুলো কিন্তু সেরকম পড়েনি এবং একটি কোম্পানি কিছু পড়লেও বাকি যে এই ফুড ওয়ার্কস এইটা 2%-এর কাছাকাছি বেড়েছে এবং ইনগ্রেভিয়া এইটা 15%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে যদি দেখি এই ইয়েস ব্যাংক এই ব্যাংকটার জন্য একটি ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন মুডি এই ইয়েস ব্যাংকের যে ক্রেডিট রেটিং সেটাকে আপগ্রেড করে দিয়েছে। এর আগে ক্রেডিট রেটিং ছিল BA3, সেটা থেকে আপগ্রেড করে করেছে BA2 এবং এই কোম্পানির প্রতি তাদের যে আউটলুক সেটাকেও স্টেবল করে দিয়েছে। এই BA2 BA3 এইগুলো কি চলুন একটু দেখি। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে রেটিং এজেন্সিগুলো তাদের রেটিং এর যে ফরম্যাট সেগুলো দেওয়া রয়েছে। এইখানে দেখুন BA3 এইটা নন ইনভেস্টমেন্ট গ্রেড স্পেকুলেটিভ এর মধ্যে পড়ে এবং যত নিচের দিকে নামবে তত এই রেটিং খারাপ এবং যত উপর দিকে উঠবে তত ভালো। এর আগে ছিল BA3 এবং তারপরে এবারে করেছে BA2, এটাও কিন্তু এখনো নন ইনভেস্টমেন্ট গ্রেড স্পেকুলেটিভ এর মধ্যে পড়ে। তবে যদি দেখেন আরো কিছুটা উঠলে এই কোম্পানির যে গ্রেড সেটা লোয়ার মিডিয়াম গ্রেডে চলে যাবে, মানে যেটা ভালো। এরপরে টাটা মোটর এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এটা তো অনেকটা নিচেই চলছিল, তারপর মার্কেট বন্ধের কিছু আগে একটা উপর দিকে জাম্প দেখিয়েছে, কারণ JM ফাইন্যান্সিয়াল এই যে ব্রোকারটা রয়েছে এরা এই টাটা মোটরকে আগে যে বাই রেটিং দিয়েছিল সেটাকেই মেনটেন রেখেছে এবং এই যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়ে করেছে 815। আর শেয়ারটার বর্তমানে কত দাম চলছে দেখুন 713। মানে JM ফাইন্যান্সিয়াল মনে করছে এই স্টকটা এখান থেকে আরো 100 টাকা উপরে উঠতে পারে। এরপরে যদি দেখি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড আজকের দিনে 3.5%-এর কাছাকাছি
কাছাকাছি পড়েছে। এই এয়ার ইন্ডিয়া যে ক্র্যাশ হয়েছে তার তো কিছু প্রভাব এতে পড়েইছে, এবং এই যে ইন্টারগ্লোব এভিয়েশন এর যে প্রমোটার আবার তাদের কিছু স্টেক সেল করতে চলেছে। এইখানে দেখুন, ইন্ডিগো পেরেন্ট ইন্টারগ্লোব এভিয়েশন লাইকলি টু সি অ্যানাদার $1 বিলিয়ন ব্লক ডিল সুন। এইখানে দেখুন লিখেছে অ্যানাদার, মানে এর আগেও আরো একটা হয়েছে। এই ইন্টারগ্লোব এভিয়েশন এরা এই ইন্ডিগোর প্রায় $1 বিলিয়ন মূল্যের শেয়ার বিক্রি করতে চলেছে, ভারতীয় মূল্যে যেটা হয় প্রায় 8,600 কোটির কাছাকাছি। আর কে এই শেয়ার বিক্রি করতে পারে? এই রাহুল ভাটিয়াজি, ইনি এই শেয়ার বিক্রি করতে পারেন। ইনি এই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ এই কোম্পানিটার কো প্রমোটার এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন, এবং এর আগেও ইনি এই শেয়ার বিক্রি করেছেন। এইখানে যদি দেখেন, এবারে এই যে শেয়ার বিক্রি হবে সেটা হচ্ছে $1 বিলিয়ন এবং 4% স্টেক বিক্রি হবে। আর এই ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ এর কাছে এই ইন্ডিগোর 35.70% স্টেক রয়েছে। আর এই সেল করার পর এই স্টেক গিয়ে দাঁড়াবে 32%-এর কাছাকাছি। এবং এর আগেও এই রাহুল ভাটিয়াজি এই ইন্টারগ্লোব এভিয়েশন এই স্টকে তাদের হোল্ডিং কমিয়েছে। এর আগে দেখুন 2% স্টেক বিক্রি করেছিল জুন 2024-এ, এবং যার মূল্য ছিল 3,367 কোটি টাকা। আর যদি দেখেন তখন যে বিক্রি করেছিল তখন থেকেই জুন 2024-এ এই ইন্ডিগো স্টকটা 20% পর্যন্ত বেড়েছে। এরপরে বেদান্ত লিমিটেড এই স্টকটা ফোকাসে থাকবে, কারণ এই কোম্পানির বোর্ড এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর প্রথম যে ইন্টারিম ডিভিডেন্ড সেটার ব্যাপারে বোর্ড মিটিং বসাতে চলেছে। দেখতেই পাচ্ছেন কোম্পানি জুন 18 এই তারিখে তাদের বোর্ড মিটিং বসাবে, এবং সেইখানে তারা এই ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা কনসিডার করতে পারে। তবে দেখুন, এই বেদান্ত এর কিন্তু এই ডিভিডেন্ড দেওয়ার দিক থেকে রেকর্ড আছে, এরা কিন্তু কখনো ডিভিডেন্ড দিতে মিস করেনি। এর আগেও যদি দেখেন এই বেদান্ত, এই দেখুন এই 2024-এ 13ই মে 2024-এ দেখুন 11 টাকার ডিভিডেন্ড দিয়েছে ইন্টারিম ডিভিডেন্ড। তারপরে 24শে জুলাই 4 টাকার ডিভিডেন্ড। তারপরে দেখুন 28শে আগস্ট 20 টাকার ডিভিডেন্ড। তারপরে দেখুন 11ই ডিসেম্বর 8.5 টাকার ডিভিডেন্ড। মানে বছরে একটা ভালো পরিমাণে ডিভিডেন্ড দেয়। দেখতেই পাচ্ছেন 11 আর 4 15, তারপর 20 35, তারপর 8 43, মানে প্রায় 43 টাকার কাছাকাছি এক একটি বছরে ডিভিডেন্ড দিয়েছে। তবে দেখুন, কোনো কোম্পানি শুধুমাত্র ডিভিডেন্ড দিচ্ছে বলে সেই স্টকটাতে কিন্তু টাকা লাগিয়ে দেবেন না, কারণ এই যে ডিভিডেন্ড দেয় তারপরে কিন্তু স্টকটার যে প্রাইস সেটা সেই ডিভিডেন্ডের মূল্যেই কমে যায়। মানে যত টাকা ডিভিডেন্ড দেওয়া হয় স্টকটার যে প্রাইস ঠিক তত টাকাই কমে যায়। এরপরে একটি কোম্পানি এই আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, এইটা দেখবেন যখনই এই ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখনই পড়ে, কারণ এই কোম্পানির একটি পোর্ট ইসরায়েলে রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে পোর্ট অফ হাইফা, এইটা আদানি গ্রুপের পোর্ট। এইটা কোথায় রয়েছে দেখুন, এর যে লোকেশন সেটা ইসরায়েলে রয়েছে, এবং ওন্ড বাই দেখুন আদানি পোর্টস অ্যান্ড সেজ। তবে এই হাইফা পোর্ট, এই আদানি পোর্টস অ্যান্ড সেজ এই কোম্পানিতে খুব বেশি একটা রেভিনিউ কন্ট্রিবিউট করে না, কিন্তু যখনই দেখবেন এই ইসরায়েলে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন এই আদানি পোর্টস এই কোম্পানিটা কিন্তু অনেকটাই পড়ে। এরপরে একটি আইপিও আজকে মার্কেটে ওপেন হয়েছে। তো আইপিওর কত সাবস্ক্রিপশন হয়েছে এবং কত জিএমপি চলছে চলুন একটু দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে অসওয়াল পাম্পস এর যে আইপিও তার সাবস্ক্রিপশন লিস্ট খুলে নিয়েছি। এইখানে যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার তাদের যে সাবস্ক্রিপশন রেট সেটা কিন্তু এখন খুব কম রয়েছে 0.08। তারপর এনআইআই দেখতে পাচ্ছেন 0.34। তারপর বিগ এনআইআই এদের 0.31 হয়েছে। তারপর যে স্মল এনআইআই এদের 0.41 হয়েছে, এবং রিটেলদের দেখতে পাচ্ছেন 0.19। এবং টোটাল যে সাবস্ক্রিপশন সেটা 0.19। মানে দেখতে পাচ্ছেন এখনো যে সাবস্ক্রিপশন কোটা সেটা পূরণ হয়নি, কারণ মার্কেটে এখন খারাপ অবস্থা চলছে। আর এটাই যদি মার্কেটে ভালো অবস্থা থাকতো তাহলে দেখতেন এই যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু 1-এর বেশি হয়ে গেছে। এরপরে কত জিএমপি চলছে সেটা একটু দেখে নেবো। দেখতে পাচ্ছেন এই 13ই জুন যে আইপিও জিএমপি সেটা রয়েছে 88। আর সকালে এই আইপিওর ব্যাপারে ডিটেলসে আলোচনা করেছিলাম, তখন যে জিএমপি সেটা ছিল 95। আর এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে তার কারণের জন্যই আইপিও জিএমপি কিছুটা কমেছে। তো এরপরে যদি এই কনফ্লিক্ট বাড়ে তাহলে কিন্তু এই জিএমপি আরো কমে যেতে পারে, এবং মার্কেট যদি আবার আগের মতোই পারফর্ম করে, মানে ইরান ইসরায়েল এদের যুদ্ধ শান্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই যে আইপিও জিএমপি সেটা আবার ঠিকঠাক হয়ে যেতে পারে। এরপরে একটি কোম্পানি আজকের দিনেই খারাপ মার্কেটের পরেও ভালো পারফর্ম করেছে, এই তালব্রোজ অটোমোটিভ কম্পোনেন্টস লিমিটেড প্রায় 2.5%-এর উপরে বেড়েছে। তো কি কারণ রয়েছে? কারণ দেখুন, কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা আশা করছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ তারা 15% হারে গ্রোথ করবে, এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ 20% হারে বৃদ্ধি পাবে। এবং কোম্পানির যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তিনি এই কথা বলেছেন। এরপরে অটো সেক্টরগুলোর জন্য কিছু ভালো খবর আছে। যদি দেখেন এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল এটা কিন্তু চায়না বাইরের দেশগুলোকে এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছে। আর এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল এইটা কিন্তু অটো সেগমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো এই নিয়ে খবর এসেছে। তো এই চায়না যখন এই রেয়ার আর্থ মেটেরিয়াল এটা এক্সপোর্ট করা বন্ধ করে দিয়েছিল, তখন এই যে অটো ইন্ডাস্ট্রিগুলো এরা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে হেল্প চেয়েছিল, মানে গভর্নমেন্ট যাতে কোনো পদক্ষেপ নেয়, এবং গভর্নমেন্ট সেই পদক্ষেপ নিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়াতে একটি কোম্পানি রয়েছে যারা এই রেয়ার আর্থ মেটেরিয়াল সেইগুলো খনন করে থাকে।
থাকে এই যে কোম্পানিটা IREL ইন্ডিয়া লিমিটেড, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের যে রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে এইগুলো খনন করাই এই কোম্পানির কাজ। তো এই কোম্পানিটাকে গভর্নমেন্ট কিছু নির্দেশ দিয়েছে। এইখানে দেখুন, ইন্ডিয়া মুভস টু কনজার্ভ ইট রেয়ার আর্থ, মানে ভারতেও কিন্তু এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেটা যথেষ্ট পাওয়া যায় এবং এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেটা জাপানে এক্সপোর্ট করা হয়। তো এখন ভারত সরকার চাইছে এই কোম্পানিটা যেন জাপানকে এই রেয়ার আর্থ মেটেরিয়াল এক্সপোর্ট করা বন্ধ করে দেয়। এইখানে দেখুন ডিটেলস, স্টেট রান মাইনার IREL আস্ক টু হল্ড রেয়ার আর্থ এক্সপোর্ট, মানে এই IREL এই কোম্পানিটাকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ইমিডিয়েটলি এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেইগুলো এক্সপোর্ট করা বন্ধ করে দেয়। আর এই IREL এই কোম্পানিটার সঙ্গে জাপানের একটা বাইল্যাটারাল চুক্তি রয়েছে। আর দেখুন ভারতেও কিন্তু এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল সেটা যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। ভারত দেখতে পাচ্ছেন পৃথিবীর মধ্যে 5 নম্বর দেশ যাদের কাছে সব থেকে বেশি এই রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে। এবং এরপরে বিভিন্ন সোর্সের মাধ্যমে এই খবরও পাওয়া যাচ্ছে এই যে IREL এবার তাদের যে রেয়ার আর্থ মেটেরিয়াল তার যে মাইনিং সেটা বাড়িয়ে দেবে এবং এই যে অটো সেগমেন্ট রয়েছে এবং ফার্মা ইন্ডাস্ট্রি রয়েছে এদের সেই রেয়ার আর্থ মেটেরিয়াল সরবরাহ করবে। তো এর ফলে কি হবে, ইন্ডিয়ান অটো কোম্পানিগুলো এই রেয়ার আর্থ মেটেরিয়ালের জন্য তাদের যে গাড়ির প্রোডাকশন সেগুলো কমিয়ে দিয়েছিল বা অনেকে বন্ধ করে দিয়েছিল, তো সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং কোম্পানিগুলো আবার আগের মতোই গাড়ি তৈরি করতে পারবে। তো এই জন্যই দেখতে পাচ্ছেন এই যে মারুতি সুজুকি আজকের দিনে 0.12% বেড়েছে। দেখুন এই খারাপ মার্কেটের পরেও এই যে সবুজ চিহ্নতে বন্ধ হয়েছে এটাই অনেক ব্যাপার। এছাড়াও যদি দেখেন এই মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা লিমিটেড এটাও দেখতে পাচ্ছেন বটম লেভেল থেকে অনেকটাই রিকভার করে গেছে। এরপরে ইন্ডিয়ান রুপি দেখে নেবো, দেখতে পাচ্ছেন ডলারের এগেইনস্টে এই মুহূর্তে 86-র উপরে ট্রেড করছে। অনেকদিন পর ইন্ডিয়ান রুপি আবার অনেকটা দুর্বল হয়ে গেছে এবং 86-র উপরে চলে গেছে। আর এই ইন্ডিয়ান রুপি যত দুর্বল হবে ভারতীয় বাজারে কিন্তু FII দের যে সেলস সেটা কিন্তু অনেকটাই বাড়বে। এরপরে ডলার ইন্ডেক্স দেখে নেবো, ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন 98-এর উপরে চলছে। এরপরে যদি গোল্ড দেখি, গোল্ড 10 গ্রাম 24 ক্যারেট 1,01,880 টাকার কাছাকাছি চলছে। দেখুন যখন দেখবেন শেয়ার মার্কেটে পতন দেখা যায় তখন এই গোল্ড এবং বিটকয়েন এইগুলো কিন্তু ভালো পারফর্ম করে, কারণ তখন শেয়ার মার্কেট থেকে টাকা সরে গিয়ে এই যে গোল্ড এবং বিটকয়েন এইগুলোতে ঢুকে যায়। এরপরে যদি বিটকয়েন দেখি, বিটকয়েনও দেখতে পাচ্ছেন 0.5% নিচে চলছে এবং 1,05,460 USD ডলারের কাছে ট্রেড করছে। এরপরে যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অনেকটাই ঠান্ডা হয়েছে। WTI ক্রুড এই সময় 72.44 ডলারের কাছে চলছে এবং ব্রেন্ট ক্রুড এই মুহূর্তে 73.79 ডলারের কাছে চলছে। আর আজকের দিনেই যদি দেখেন এই ব্রেন্ট ক্রুড 78.50 হাই লাগিয়েছিল, সেইখান থেকে যদি দেখেন অনেকটাই পড়ে গেছে। তো এভাবেই যদি এই ক্রুড অয়েলের দাম আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে তাহলে কিন্তু সোমবার ইন্ডিয়ান মার্কেট অনেকটাই রিকভারি দেখাতে পারে। তবে দেখুন মাঝখানে এখনো 2 দিনের ছুটি রয়েছে, এর মধ্যে আবার যদি পরিস্থিতি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু আবার মার্কেটে তার খারাপ প্রভাব পড়বে। এরপরে শেষে আরেকবার ডাউ জোন্স দেখে নেবো, ডাউ জোন্স এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 1.5%-এর নিচে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজাইট যদি দেখি, নাসডাক কম্পোজাইট দেখতে পাচ্ছেন 0.71% নিচে চলছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।